৩১ সপ্তাহ ৩ দিন অর্থাৎ মাত্র ৭ মাসে আমার টুইন বেবি ডেলিভারি হয়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইম রিয়া। টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে কি সুন্দর রোদ উঠেছে। শীতের সকালে এরকম মিষ্টি রোদ পোহাতে কিন্তু বেশ ভালো লাগে। তাই মুত্তাকিন মুনজারিনকে নিয়ে চলে এলাম রোদ পোহাতে। শীতের সকালে এই রোদটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ উপকারী, তাই আমি চেষ্টা করি সবসময় সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে বাচ্চাদেরকে কিছুটা সময় রোদে নিয়ে যাওয়ার জন্য। মুত্তাকিন কিন্তু আমার কোলে আর মুনজারিন হচ্ছে ওর নানুমণির কোলে। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিন্তু বেশ আনন্দে রোদ পোহাচ্ছে, সাথে আমরাও কিন্তু রোদ পোহিয়ে নিলাম। তারপর চলে এলাম বাসায়, রুমটাকে একটু হালকা গুছিয়ে নিলাম। দুই বাচ্চার ঘর বলে কথা, যতই গুছাই না কেন কেন যেন এলোমেলোই থাকে। এই রুমটাকে আমি সব থেকে বেশি পরিষ্কার করি আর এই রুমটাই সব থেকে বেশি নোংরা হয়। যাই হোক, তারপর চলে এলাম কিচেনে রান্না করার জন্য। আজকে রান্না তেমন একটি ঝামেলা নেই। আজকে সকালে আমরা এই যে এই পিঠাগুলোই খেয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু পাঠিয়েছে আমার নানু। কিছুদিন আগে নানু ফোন দিয়ে বলেছিল, শীত তো এখনও বেশি পড়েনি, বাবুদের নিয়ে ঘুরে যাও, শীত বেশি পড়লে তখন আর হয়তো আসতে পারবে না, নানু হয়তো আর বেশি দিন বাঁচবো না, তখন তো আর যেতে বলবো না। হাবিজাবি অনেকভাবে ব্ল্যাকমেল করলো। তারপর আমি আর আম্মু বাবুদেরকে নিয়ে চলে গেলাম। গিয়ে একদিন থেকেও এসেছি, কিন্তু তাড়াহুড়া করে গিয়েছি এবং চলে এসেছি, তাই নানু আর পিঠা খাওয়াতে পারেনি। কিন্তু তাতে কি, এই যে দেখেন, নানু ঠিকই কিন্তু পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। নানি বা দাদির এই ভালোবাসা কিন্তু অন্য কিছুর সাথেই তুলনা করা যায় না। এগুলো আমরা যারা পেয়েছি তারাই বুঝবো এটার মূল্যায়নটা কতটা। আচ্ছা আপুরা, প্রতিদিন তো আমি আমার গতানুগতিক জীবনযাত্রা এবং কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি এবং কি করছি না করছি সেগুলোই ব্যাখ্যা করি। আজকে না হয় আমার কাজগুলো চলতে থাকুক, আর তার পাশাপাশি আমি আমার জীবনের একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই জীবনের গল্পটি শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর কমেন্ট করে জানাবেন আপনার ঠিক কেমন লাগলো। আর যদি আর একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে হবে কি, আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তার আগে আরেকটি কথা বলে নিই, নানু কিন্তু শুধু এই একটা পিঠাই পাঠায়নি, তালের পিঠাও পাঠিয়েছে। এটা আবার তালের রস দিয়ে বানিয়েছে, খেতে বেশ মজা হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে এই পিঠাকে কি নামে ডাকে বলেন তো? আমাদের এখানে কিন্তু এটাকে মেরা পিঠা বা গোটা পিঠা বলা হয়। আর শীতকালে আমাদের এই পিঠা ছাড়া কিন্তু চলেই না, অর্থাৎ আমাদের শীত জমেই না। আর আমাদের এইদিকে এই পিঠাগুলো বিভিন্ন রকম ভর্তা দিয়ে, বিশেষ করে বেগুন ভর্তা দিয়ে খেতে আমরা বেশি পছন্দ করি। আপনাদের এলাকায় এই পিঠা কোন নামে ডাকা হয় এবং কি দিয়ে খেতে আপনারা পছন্দ করেন, আর কোন এলাকা বা কোন জেলা থেকে আপনি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, চলুন শুরু করা যাক আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের গল্প। ভিডিও শুরুতেই আমি বলেছি মাত্র ৩১ সপ্তাহ ৩ দিন অর্থাৎ ৭ মাসে আমার টুইন বেবি ডেলিভারি হয়েছে। কেন আমার এত তাড়াতাড়ি টুইন বেবি হলো? অর্থাৎ সাধারণত 9 মাসে একটা প্রেগনেন্সি জার্নি থাকে, আমরা সবাই জানি, কিন্তু আমার 7 মাসে বেবি হয়েছে এবং প্রিমেচিওর বেবি হয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, দুইটা প্রিমেচিওর বাচ্চা আমরা কিভাবে হ্যান্ডেল করেছি, কিভাবে যে দিনগুলো পার হয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম শুরু থেকে যদি বলতে যাই, যখন আমি কনসিভ করি তার 1.5 মাস পরে জানতে পেরেছি আমি কনসিভ করেছি। তারপর ডক্টরের কাছে গেলাম, আলট্রা করলাম এবং জানতে পারলাম আমার 6 সপ্তাহ, এবং তখনই আমাকে ডক্টর বলেছিল যে আপনার টুইন প্রেগনেন্সি। যেহেতু টুইন প্রেগনেন্সি আর আমার পিসিওসি প্রবলেম ছিল, আর পিসিওসি প্রবলেম নিয়ে আমি টুইন বেবি কনসিভ করেছি। অবশ্যই আমি শুরু থেকেই ডক্টরের আন্ডারে ছিলাম। কিছু মেডিসিন খাওয়ার পর আমার কনসিভ হয়। শুরুতে আমার কনসিভ হচ্ছিল না, প্রায় 6 মাসের মতো আমরা নিজেরা ট্রাই করি। তারপর যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর সব রকম টেস্ট দিল। তারপর জানতে পারি যে আমার পিসিওসি প্রবলেম আছে। তারপর মেডিসিন খেলাম। মেডিসিন খাওয়ার 3 মাস তো নর্মালি আমি মেডিসিন খেয়েছি, অর্থাৎ আমার ট্রিটমেন্ট চলেছে। তারপর যখন প্রথম মাসে ডক্টর আমাকে বলল যে এখন তোমরা বেবির জন্য ট্রাই করতে পারো, অ্যান্ড পাশাপাশি কিছু মেডিসিনও চলবে। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট মান্থেই আমি কনসিভ করে ফেলেছি। এবং তারপর যখন আবার 1.5 মাস পর জানতে পারলাম এবং ডক্টরের কাছে গেলাম, তখন ডক্টর আমাকে আরও কিছু মেডিসিন দিল এবং কিছু টেস্ট দিল।
তারপর ডক্টর আমাকে বলল, তোমার যেহেতু এই প্রবলেম ছিল আর তুমি একটু বেড রেস্টে থাকবে, কারণ তোমার টুইন বেবি, দেখি তোমার যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় বা অনেক সময় হয় কি যে টুইন বেবির ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়তো না, কিন্তু আমার যেহেতু কিছু প্রবলেম ছিল, হতে পারে যে তোমার একটা বেবি হয়তো মিসক্যারেজ হয়ে যেতে পারে। আর একটা বেবি যদি মিসক্যারেজ হয়ে যায়, অন্য বেবি যে থাকবে তারও কোনো শিওরিটি ছিল না। সেই জন্য শুরু থেকে আমার কিছু মেডিসিন এবং ইনজেকশন চলছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, আমিও সুস্থ ছিলাম, কিন্তু সমস্যা হলো যখন আমার মাস্টার্সের রুটিনটা বের হলো, আমি দুটানায় পড়ে গেলাম যে আমি কি পরীক্ষাটা দিব কিনা। তারপর ডক্টরের কাছে আবার গেলাম, ওনাকে বললাম যে আমি কি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো কিনা। যেহেতু আমি ঢাকায় ছিলাম আর ঢাকা থেকে, আর আমি ময়মনসিংহ থেকে পড়াশোনা করেছি, তো ঢাকা থেকে ময়মনসিংহ যদি আমি যাই তাহলে আমাকে জার্নি করতে হবে, আর এদিকে আমার জার্নি করা টোটালি নিষেধ, যেহেতু একদম বেড রেস্ট, সেখানে জার্নি তো বিলাসিতা বলা যায়। তারপর আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে বলল এবং আমার হাজব্যান্ডকেও বুঝিয়ে বলল, যেহেতু আমি এত দূর পর্যন্ত এসেছি, তো মাস্টার্স পরীক্ষাটা আমি দিতে পারবো। উনি আমাকে অ্যালাউ করলো, তবে আমাকে খুব সাবধানতার সাথে উনি পরীক্ষাটা দিতে বলেছেন। আর উনি আমাকে এটাও বলেছিলেন, হয়তো সামনের বছর তোমার যদি 2টা বাবু হয়, 2 বাবু নিয়ে হয়তো তুমি পরীক্ষা দিতে পারবে না, বা দিলেও তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তার থেকে বেটার তুমি যদি একটু সাবধানে পরীক্ষাগুলো দিতে পারো, তাহলে তোমার পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাবে। আর একটা মেয়ে অনেক কষ্ট করে যখন মাস্টার্স পর্যন্ত এসেছে, সে কেন পরীক্ষা দিবে না। তো যাই হোক, উনি আমাকে বুঝতে পেরেছিলেন, উনি পড়াশোনার মূল্যায়নটাও দিয়েছিলেন, সেই জন্য উনি আমাকে অ্যালাউ করলো। আমিও খুব সাবধানতার সাথে পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু সব শেষ যে পরীক্ষা, তার আগের দিন আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। আমার প্রচণ্ড ব্লিডিং শুরু হয়, এমন ব্লিডিং আমি ভেবেছিলাম হয়তো আমার মিসক্যারেজ হয়ে গিয়েছে। তারপর আমি রেস্টে থাকলাম, তারপর আবার আলট্রা করতে গেলাম। আলট্রা করে ওখানে ডক্টর বলল যে না, বেবি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, দুজনই ভালো আছে, তবে আপনি বেড রেস্টে থাকবেন। তো আমার যেহেতু সবগুলো পরীক্ষা দেওয়া হয়েই গিয়েছিল, আমি ভাবলাম শেষ পরীক্ষা একটা আর বাদ দিব কেন। খুব আস্তে ধীরে আবার শেষ পরীক্ষাটা কোনোভাবে শেষ করে আবার আমি ঢাকা ব্যাক করলাম। ঢাকা ব্যাক করে আবার ওই ডক্টরের কাছেই গেলাম যার কাছে আমি শুরু থেকেই দেখাচ্ছিলাম। তখন কিন্তু আমার 3.5 মাস প্রেগনেন্সির। আমি ডক্টরকে সব কিছু বললাম, তো বলল আচ্ছা ঠিক আছে, মেডিসিনগুলো, আরও কিছু মেডিসিন দিল, ইঞ্জেকশন তো চলছিলই, তো এগুলো কন্টিনিউ করে, আর এখন আর কোনো জার্নি বা কোনো কিছু করো না, তুমি একদম বেড রেস্টে থাকার চেষ্টা করো। আমি সেরকমই থাকছিলাম, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ছিল। কিন্তু রমজান মাসে হঠাৎ করে আমার আবারও অনেক বেশি ব্লিডিং শুরু হয়, তখন এই ব্লিডিংটা আরও ভয়ঙ্কর রকমের ব্লিডিং ছিল। আমি লিটারেলি কান্না করছিলাম, আর আমার হাজব্যান্ডও খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলেন, উনিও ভেবেছিলেন এবং আমিও হয়তো ভেবেছিলাম যে হয়তো আমার মিসক্যারেজ হয়ে যাবে। তো সেদিন রাতে, আর এই ঘটনাটা ঘটেছিল ইফতারের পর, আমি ইফতার করার কিছুক্ষণ পরেই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে। তো সেদিন আর আমি ডক্টরের কাছে যাইনি, ব্লিডিংটা একটু কমার পর পরের দিন আমি আবার ডক্টরের কাছে যাই, সব কিছু বলি। তো ডক্টর আমাকে বলল আসলে কিছু করার নেই, যে মেডিসিনগুলো চলছে সেভাবেই কন্টিনিউ করে যাও, আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাকে একদমই রেস্টে থাকতে হবে। আসলে একদম রেস্টে তো আসলে থাকা যায় না, সংসারের টুকটাক একটু একটু কাজ করতেই হয়, আপনারা আপুরা বুঝতেই পারছেন। যাদের সংসার আছে, হয় অন্যের উপর তো সব কিছু ছেড়ে দেওয়া যায় না, নিজের টুকটাক কাজ একটু তো করতেই হয়। আমি রান্নাবান্না করতাম না, কিন্তু তারপরও টুকটাক আমাকে করতেই হতো। তো যাই হোক, এভাবে আমার চলছিল। তো ডক্টর বলল যে তুমি সাবধানে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ যদি দেয় দিবেন, আর কিছু তো করার নেই আমাদের। তো আমিও আল্লাহর কাছে দোয়া করতাম, সব সময় নামাজ পড়তাম, আর রমজান মাস তখন রোজাও আমি রেখেছি আলহামদুলিল্লাহ। তো তারপর এভাবেই চলছিল, অল্প অল্প মাঝে মাঝে ব্লিডিং হতো, তবে খুব বেশি এরপর আর হয়নি। তো প্রেগনেন্সির মাঝে 2বার খুব বেশি ব্লিডিং হয়, আর মাঝে মাঝে অল্প অল্প হতো, এভাবে আমার 5.5 মাস পর্যন্ত গেল। 5.5 মাস পর আমার ব্লিডিংটা টোটালি অফ হয়ে গেল। তারপর আমি ভালোই ছিলাম, সুস্থ ছিলাম। তো এই অবস্থাতে আমি আর ঢাকা থাকতে চাচ্ছিলাম না, যেহেতু আমার প্রায় এই প্রবলেমটা হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও তোমার বাবার বাসায়। আমি কিন্তু এখন আমার বাবার বাসাতেই আছি। তো যখন আমার প্রেগনেন্সির 6 মাস, তারপর আমি আবার ঢাকা থেকে আমার বাড়িতে আসি। তো এখানেও একটা জার্নি ছিল, সেখানেও আমি ট্রেনেই জার্নি করেছি, খুব সাবধানেই করার চেষ্টা করেছি সব কিছু, কিন্তু তারপর একটা জার্নি হয়েছে। জার্নি তো জার্নি, যতই সাবধানে করি না কেন। তো তারপর আবার যখন আমার 7 মাস, অর্থাৎ প্রেগনেন্সি 7 মাস 1 মাস আমি আমার বাবার বাসায় আছি, সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ।
তো যখন আমার 7 মাস প্রেগনেন্সি তখন আমার হাজব্যান্ড বলল, এখন আমরা আবার একটা আলট্রা করি, চলো দেখি আমার বাচ্চাদের ওয়েট কেমন, কি অবস্থা, কেমন পজিশনে আছে। তো ঢাকা থেকে কিন্তু আমি সব রকম টেস্ট করে তারপরেই বাড়িতে এসেছি। তারপর আবার 7ম মাসে আবারও করলাম। তো আলট্রা করলে এখানে জানতে পারলাম যে আমার বেবির আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর তখনই আমরা জানতে পারি আমাদের একটা ছেলে একটা মেয়ে হবে আলহামদুলিল্লাহ। যদিও 5 মাসে আমি অ্যানোমালি স্ক্যান করি, তখনও আমি জানতে পেরেছিলাম যে একটা ছেলে একটা মেয়ে, তবে ডক্টর 100% শিওর দিয়ে বলেনি। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের মতোই দেখা যাচ্ছে। তবে 7ম মাসে এসে আমরা এটা শিওর হই, সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়। ছেলে মেয়ে যাই হোক না কেন, আমরা চাচ্ছিলাম যে আমাদের বাচ্চারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থভাবে দুনিয়াতে আসে। জেন্ডারটা আমাদের কাছে বড় কিছুই ছিল না, কিন্তু তারপরও যেহেতু একসাথে প্রেগনেন্সির ছেলে মেয়ে উভয় সন্তানই আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আনন্দটা আরেকটু অন্যরকম হয়, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তারপর আলট্রা করে বাসায় আসলাম এবং আমাকে বাসায় রেখে তারপরের দিন আমার হাজব্যান্ড আবার ঢাকা ব্যাক করলেন। উনি তো ঢাকায় জব করেন। তো উনি যেদিন ব্যাক করলেন ওই দিন থেকে আমার হালকা পেটে ব্যথা ছিল। তো আমি ভাবলাম এটা নর্মাল পেট ব্যথা, আমার তো আগেও ব্লিডিং হতো, তখনও পেট ব্যথা করতো, নর্মাল হতেই পারে। আর যেহেতু টুইন বেবি একটু একটু পেট ব্যথা হবে, এটা আসলে কিছু করার নেই। আর আমি আগেও এটার ভুক্তভোগী ছিলাম, সেই জন্য আমি খুব একটা গুরুত্ব দিইনি। তো এই অবস্থাতে আমার 2 দিন চললো। 2 দিন পর দেখলাম না, ব্যথা খুব বেড়ে গিয়েছে এবং ব্যথাটা থেমে থেমে ব্যথা হচ্ছে, যেটা অনেকটা লেবার পেইনের মতো। কিন্তু তখনও কিন্তু আমরা কেউ এটা ভাবিনি যে এটা আসলে লেবার পেইন হতে পারে বা কিছু একটা। তো যাই হোক, ব্যথা যখন আমি সহ্য করতে পারছিলাম না, তখন আবার আমি আমাদের বিভাগীয় শহরে যাই। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখাই। সেখানে ডক্টর আমাকে চেক আপ করে বলে যে আমার বেবি হওয়ার জন্য এই ব্যথা, অর্থাৎ এটা লেবার পেন অ্যান্ড আমার জ্বরের মুখ খুলে গিয়েছে, বেবি হয়ে যাবে, এখানে আর কিচ্ছু করার নেই। তখনও আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ বাচ্চাদের ওজন অনেক কম ছিল। এই অবস্থায় বাচ্চা হলে ওদের কি হবে, ওরা আদৌ বাঁচবে কি না, সেটা সেটা আমরা কেউ জানতাম না। আমি আমি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওইদিকে আমার হাজব্যান্ড আগের দিন মাত্র ঢাকা ব্যাক করলেন এবং যেদিন আমার লেবার পেইন উঠলো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, উনি কিন্তু ওই দিনই আবার চলে এসেছিলেন। কিন্তু আমরা আসলে কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। একটা বেবি ডেলিভারি করানোর জন্য বা বাচ্চা হবে তার জন্য কিন্তু অনেক রকম প্রিপারেশনের প্রয়োজন হয়, অনেক জিনিসপত্র লাগে, একটা মানসিকভাবে প্রস্তুতি লাগে। সবথেকে বড় কথা, আমার নিজের একটা মানসিক যে প্রস্তুতি, যে না এখন আমার বেবি হবে, আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। যাই হোক, আল্লাহর ইচ্ছা ছিল, তারপর হয়েছে। এই তো প্রায় 2.5 দিনের মতো আমি লেবার পেন সহ্য করে যেদিন গেলাম, অর্থাৎ 26শে জুলাই 2023 সালে বিকালবেলা আমার প্রথমে পুত্র সন্তান এবং তার 10 মিনিট পর কন্যা সন্তান হয় আলহামদুলিল্লাহ, এবং নর্মাল ডেলিভারি হয়। যেহেতু আমার বাচ্চাদের ওজন অনেক কম ছিল, ডক্টর বলল আপনার নর্মাল ডেলিভারি হবে, আপনার সিজারের প্রয়োজন নেই। যদিও আমি প্রচণ্ড ব্যথাতে সবাইকে বলছিলাম যে না আমি সিজার করে ফেলবো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি পেরেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। সিজার করাটা যে কতটা কষ্ট, হসপিটালে তো আমি 3 দিন ছিলাম। 3 দিন হসপিটালে বেডে থেকে অন্যান্য সিজারের রুগীদের দেখে আমি বলেছি আল্লাহ তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপুরা, ভিডিও রিলেটেড একদমই কথা বলছি না, এটা আবার খুব খারাপ দেখায়। এখন একটু বলি, আমি কিন্তু জলপাইয়ের আচার বানালাম খুব সামান্য উপকরণে, আপনারা দেখতে পেরেছেন। আর এটা কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়া চাইলে আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। বানাতে হায়েস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যাই হোক, আবার আগের কথায় ফিরে আসা যাক। তো তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চাদের দুজনকেই কিন্তু এনআইসিইউতে ভর্তি করতে হয়েছিল। ওরা প্রায় 4 দিন এনআইসিইউতে ভর্তি ছিল। 4 দিন পর আমি আমার বাচ্চাদেরকে কোলে নিতে পেরেছিলাম। অর্থাৎ আমি মা হয়ে বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে বাচ্চাকে কোলে নিতেও পারিনি, 4 দিন পর ওদেরকে আমি কোলে নিতে পেরেছি। বুঝেন আমার কি অবস্থা? আমার বেবিরা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুস্থ ছিল। দুজনই হওয়ার পর কান্না করেছে, সব কিছুই ঠিক ছিল। দুজন নাকি তাকিয়ে দেখেছেও আমার বাবা ওদেরকে মানে আজান দিচ্ছিল ওদের কানে। আমার মেয়ে নাকি তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর আমার ছেলে অবশ্য তাকিয়ে দেখেনি, ও একটু কান্না করছিল। তবে ডক্টর বলেছিল বাচ্চারা সব দিক দিয়ে ঠিক থাকলেও বাচ্চারা যেহেতু মাত্র 31 সপ্তাহে জন্মগ্রহণ করেছে, ওইটা অনেক কম, তাই আমরা একটু ওদেরকে অবজারভেশনে রাখবো এবং দেখব যে ওরা বাহিরের জগৎটার সাথে সার্ভাইভ করতে পারে কিনা।
তো যাই হোক, তারপর 4 দিন ওরা এনআইসিইউতে ভর্তি হলো। এনআইসিইউতে ভর্তি থাকার পর আমরা ওদেরকে কাছে পেলাম। 4 দিন পর ওদেরকে নিয়ে আমরা বাসায় চলে আসি। তবে বাসায় বলতে আমি কিন্তু আমাদের গ্রামের বাসায় আসিনি। আমার ডেলিভারি হয়েছে ময়মনসিংহ। আমরা ময়মনসিংহ শহরেই ছিলাম, কারণ বাচ্চাদের অনেক রকম টেস্ট ছিল এবং ডক্টর আমাদেরকে কয়েকদিন পর পরই যেতে বলছিল। বাড়ি থেকে যাওয়া আসা করা অনেক বেশি রিস্ক হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে। সেই জন্য আমরা আর কোনো রিস্ক না নিয়ে ময়মনসিংহে প্রায় 2 মাসের মতো ছিলাম এবং 2 মাস প্রচুর দৌড়াদৌড়ি করেছি, কারণ বাচ্চাদের চোখের টেস্ট ছিল, কানের টেস্ট ছিল। আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, বাচ্চার 14 দিন পর বাচ্চাদের একটা চেক আপ ছিল। সেই চেক আপে আমার ছেলের আবারও জন্ডিস ধরা পড়ে এবং আমার ছেলে আবারও 3 দিন এনআইসিইউতে ভর্তি থাকে। এরকম দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় আমাদের বাচ্চার ওজন আরও কমে যায়। অর্থাৎ আমার ছেলে জন্মগ্রহণ যখন করেছিল তখন ওর ওজন ছিল 1 কেজি 600 গ্রাম আর মেয়ে ছিল 1 কেজি 300 গ্রাম। তো সব মিলিয়ে ওদের অসুস্থতা এবং এই যে এনআইসিইউতে ভর্তি থাকার ফলে এবং আমিও দৌড়াদৌড়ি করার পর ওরা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছিল না। তো এরকম করতে না ওদের ওজনটা অনেকটা কমে গিয়েছিল আরও। মেয়ে তখন হয়ে গিয়েছিল 1 কেজি 100 গ্রাম আর ছেলের ওজন হয়ে গিয়েছিল 1 কেজি 300 গ্রাম। বুঝেন কতটা ছোট ছিল ওরা। এতটা ছোট বাচ্চা নাকি আমাদের ফ্যামিলিতে কারোরই হয়নি। যেই দেখেছে আমার বাচ্চাকে সেই বলছে আমাদের ফ্যামিলিতে নাকি কারোরই এত ছোট বাচ্চা হয়নি। আর সত্যি কথা বলতে আমিও এত ছোট বাচ্চা কখনো দেখিনি। আমি শুধু ওদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে কিভাবে ওদেরকে কোলে নিব, কিভাবে খাওয়াবো, কি করলে ওরা ভালো থাকবে। তো আমি কিন্তু প্রথম 40 দিনের মতো ওদের দুজনকেই শুধু ব্রেস্ট ফিডিংই করিয়েছি। ডক্টরকে বললাম যে পাশাপাশি অন্য কোনো কিছু দিব কি না, কারণ ব্রেস্ট মিল্ক পর্যাপ্ত হচ্ছে না। আর তাছাড়া একজন হসপিটালে ভর্তি ছিল, আরেকজন বাসায় ছিল, দুজনকে আলাদা আলাদাভাবে খাওয়ানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য। ডক্টর আমাকে বলেছিল প্রিমেচিওর বেবি এখনই অন্য কিছু দিলে যদি ওদের পেটে সহ্য না হয়, যদি কোনো সমস্যা হয়, তাই আমাকে ব্রেস্ট মিল্কই ওদেরকে খাওয়াতে হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার বাচ্চাদের পর্যাপ্ত হচ্ছে না, সেই জন্য ওরা কান্নাও করতো। তারপর বাধ্য হয়ে আবার ফর্মুলা শুরু করি। আর আমার বাচ্চারা অনেক বেশি ওজন কম ছিল, যার জন্য ব্রেস্ট মিল্ক অর্থাৎ টেনে খেতে পারতো না। আমি পাম্প করে তারপর ওদেরকে খাওয়াতাম, যার ফলে আস্তে আস্তে আমার মিল্ক ফ্লোটাও কমে যাচ্ছিল। তো পরবর্তীতে বাধ্য হয়েই আমি আমার মেয়েকে ফর্মুলা দুধ খাওয়ানো শুরু করি, পাশাপাশি ব্রেস্ট মিল্কও পাম্প করে খাওয়াচ্ছিলাম। আর এর মাঝে আমার ছেলে আলহামদুলিল্লাহ মিল্ক টেনে খেতে পারছিল। তারপর ও মানে একদম প্রথম 6 মাস বুকের দুধই খেয়েছে, আর মেয়ে ফর্মুলা দুধ এবং বুকের দুধ দুটোই পাশাপাশি খেয়েছে। আর আমরা সবাই তো জানি জুলাই, সেপ্টেম্বর, আগস্ট এই মাসগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে। আর এই প্রচণ্ড গরমেও আমি আমার 2 বাচ্চাকে পুরো কম্বলে মুড়িয়ে রাখতাম। তার কারণ হচ্ছে ওরা প্রায় আরও 2 মাস আমার পেটে থাকতো। এই পেটে থাকতে যেই গরমটা পেত, অর্থাৎ যেই মায়ের গর্ভে থাকলে বাচ্চারা যেরকম একটা অনুভূতি থাকে, সেই অনুভূতিটা এবং সেই গরমটা ওদেরকে দিতে হতো। ডক্টর আমাকে এভাবে বলেছিল। আর সবথেকে ভালো হয় যদি প্রিমেচিওর বেবিকে একদম মায়ের বুকের সাথে অ্যাটাচ করে রাখা যায়। যেহেতু আমার 2 বাচ্চা সবসময় তো সম্ভব ছিল না বুকের সাথে অ্যাটাচ করে রাখতে, সেই জন্য আমি ওদেরকে একদম কম্বলে পেঁচিয়ে রাখতাম। প্রায় 2 মাসের মতো ওরা এরকম অবস্থাতে ছিল। তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যখন ওদেরকে আমি ফর্মুলা অ্যান্ড ব্রেস্ট মিল্ক দুটোই খাওয়াচ্ছি, আস্তে আস্তে ওদের ওজন বেড়েছে। আর প্রথম যখন ওদের ওজন ছিল একেবারেই কম ছিল, ওদেরকে আমি কোলেও নিতে পারতাম না ঠিকমতো, কীভাবে খাওয়াবো সেটাও আমি ঠিকমতো বুঝতাম না। আর তাছাড়া আমি যেহেতু প্রথমবার মা হয়েছিলাম আর এত ছোট বেবি দেখে আমি নিজেও অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক বেশি দুশ্চিন্তা করতাম যে কিভাবে কি করব। তারপর আস্তে আস্তে যখন ডক্টর আমাকে বুঝিয়ে বলল এবং আমি নিজেও গুগল সার্চ করলাম, সব কিছু ঘেঁটে দেখে বাচ্চাদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে আমিও বুঝে গিয়েছি আসলে প্রিমেচিওর বেবির যত্নটা একটু অন্যরকম হয় আর প্রিমেচিওর বেবির একটু সেন্সিটিভ হয় অন্যান্য বাচ্চাদের তুলনায়। আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চাদের বয়স কিন্তু এখন 16.5 মাস। আলহামদুলিল্লাহ ওরা দুজনেই ভালো আছে, সুস্থ আছে এবং একজন ছেলে একজন মেয়ে। একজনের নাম হচ্ছে মুত্তাকিন রহমান আয়াত আর মেয়েটার নাম হচ্ছে মুনজারিন রহমান মেহা। সবাই প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। সবথেকে বড় কথা ওরা যেন নেক সন্তান হতে পারে এবং বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়। সবাই প্লিজ দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই তো আপুরা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার এই বকবকানি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যদি একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকতে পারেন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবথেকে বড় কথা কি জানেন? যদি কারো প্রিম্যাচিউর বেবি হয় তাহলে অবশ্যই তাকে আপনারা সাপোর্ট করবেন, বুঝাবেন। আর ফ্যামিলির সাপোর্ট কিন্তু এই মুহূর্তে খুবই, খুবই প্রয়োজন। সাধারণত বাচ্চা হওয়ার পর আমরা মেয়েরা এমনিতেই ডিপ্রেশনে চলে যাই। আর যদি প্রিম্যাচিউর বেবি হয়, বেবির যত্ন যেহেতু ডাবল করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি কষ্ট হয়। পরিবারের সাপোর্ট পেলে এই কষ্টগুলো কিন্তু একটু হলেও কমে যায়। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।